এই মেয়েটা মুসলিম হয়েও একটা হিন্দু ছেলেকে ভালোবেসে ফেলে। ছেলেটা গরিব হয়, তার যখন যেটা দরকার হতো মেয়েটা তাকে সেটাই দিত। যেহেতু তাদের ধর্ম আলাদা আলাদা, তাই শেষমেশ তাদের সাথে কি হয় এই নিয়ে আমাদের আজকের এই মুভি। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। গল্প শুরু হয় সমুদ্রের কিনারা থেকে। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হয় দূর থেকে সব কাছে দেখা যায়, আর যখন কাছে যাওয়া হয় সেটা আরো দূরে চলে যায়। সিন এখান থেকেই কাট হয়ে আসে একটা প্লে গ্রাউন্ডে। গাড়ি থেকে একজন লোক নেমে সেই গ্রাউন্ডের ভিতরে আসে আর মাঠে দৌড় খেলা হচ্ছিল সেটা দেখতে থাকে। তখনই এন্ট্রি হয় আমাদের মুভির হিরোর, তার নাম রাজারাম। সে একজন সফল ন্যাশনাল রানার। সেখানকার একজনের দৌড় দেখে তার খুবই ভালো লাগে। সে তার সাথে গিয়ে দেখা করে এবং তাকে দৌড় বিষয়ে কিছু পরামর্শ দেয়। এরপর সেখান থেকে রাম বাসায় ফিরছিল। এদিকে আমাদের একটা মেয়েকে দেখানো হয়। এই মেয়েটা হচ্ছে রাজারামেরই মেয়ে। রেডিওতে আরজের কাজ করে, যেটা তার বাবার পছন্দ নয়। তাই তাড়াহুড়ো করে তার বাবা ফেরার আগে সে বাসায় ফিরে আসছিল, কিন্তু পথের মধ্যেই তার বাবা তাকে দেখে ফেলে। একটু পর সে বাসায় এসে বাচ্চাদের ক্লাস নেওয়ার ভান করতে থাকে। রাজারামও এসে দেখে তার মেয়ে ক্লাস নিচ্ছে। সে কিছু না বলে ভিতরে যেতে লাগলে তার মেয়ে তাকে ডাক দেয়, বলে বাবা আজ খাবারে কি বানাবো? রাজা বলে আজ আমি অনেক খুশি, তাই আমার ক্ষুধা নেই। তার মেয়ে বলে খুশির সাথে খাবারের কি সম্পর্ক বাবা? রাজা বলে ও তুমি বুঝবে না, আর কাল থেকে তোমাকে আর লুকিয়ে রেডিওতে যেতে হবে না। রেডিওতে তোমার ভয়েসটা অনেক সুন্দর লাগে। এই বলে সে ভিতরে যায়। সে রুমে এসে এখানে বসে আর তার ট্রফিগুলো দেখে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। সে তার সব থেকে প্রিয় জুতোগুলো পেড়ে মুছতে গেলে সেই জুতোগুলো কথা বলা শুরু করে দেয়। এবার সে জুতাগুলো টেবিলের উপরে রাখে। জুতাগুলো তাকে বলে বস আমাদের কথা কি শুনতে পাচ্ছ? রাম বলে হ্যাঁ, আজ আমি স্টেডিয়ামে গিয়েছিলাম। সেখানে একটা ছেলেকে দৌড়াতে দেখে আমার খুবই ভালো লেগেছে। তোমাদের দুজনকে ওই ছেলেটাকে গিফট করব। এটা শুনে জুতাগুলো বলতে থাকে না না বস, আমাদেরকে আলাদা করো না, আমরা তোমার সাথেই থাকতে চাই। রাম বলে আরে সে যেন তেন রানার নয়, সে আমার রেকর্ড 5 বার ভেঙে ফেলেছে। জুতাগুলো বলে তোমার মনে আছে তুমি তোমার রেকর্ড কতবার ভেঙেছো? তুমি কি সবকিছুই ভুলে গেছো আমাদের স্মৃতির কথা? রাম বলে আরে না, আমি সেদিনের কথাগুলো এখনো ভুলিনি। সিন এখান থেকেই ফ্ল্যাশব্যাকে আসে। রামের সাথে কি হয়েছিল সেটা আমাদেরকে দেখানো হয়। তো রাম ছোটবেলা থেকেই খুবই ভালো দৌড়াতে পারে। তার দৌড় দেখে সবাই তার প্রশংসা করে। সে প্র্যাকটিস করে সমুদ্রের পাড়ে বসেছিল, তখনই তার বন্ধু আসে। তারা সেখান থেকে ফেরার সময় একটা জুতোর দোকানে দাঁড়িয়ে যায় এবং তার সেই পছন্দের জুতাগুলো দেখতে থাকে। রামের অনেক দিনের স্বপ্ন সে সেই জুতাগুলো পরে দৌড়াবে, কিন্তু সেটার দাম বেশি হয় সে সেটা কিনতে পারে না। তাই প্রতিদিন এখানে এসে জুতাগুলো দেখে যায়। সে তার বন্ধুকে বলে দেখ, আমি এই জুতাগুলো পরে যদি দৌড়ানো শুরু করি তাহলে আকাশ পর্যন্ত চলে যাব। তার বন্ধু বলে ভাই, জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু তোর মতো জুতা পাগল কাউকে দেখিনি। রাম বলে আরে দেখিসনি, এখন দেখে নিলি, চল এখন যাই। তারা সেইখান থেকে চলে আসে। রাতের বেলা রাম বসেছিল। এটা হচ্ছে রামের মা। তিনি মেয়েদেরকে সঙ্গীত শিখায়। ক্লাস শেষে সব মেয়ে যখন যাচ্ছিল, আন্টি একটা মেয়েকে ডাক দেয়, বলে বেটি তোমার 3 মাসের ফিস বাকি আছে, দয়া করে যদি সেটা আনতে খুবই ভালো হতো। মেয়েটা বলে কাল দিয়ে দেব ম্যাম। তার মায়ের কথাটা রামের শুনে খুবই খারাপ লাগে, কারণ ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পর তার মায়ে তাকে লালন পালন করে মানুষ করছে। খাবার খেতে বসে সে তার মাকে বলে মা, আমি একটা ছোটখাটো জব করি, তুমি আর কতই সামলাবে, আমি তোমার জন্য কিছু করতে চাই মা। আন্টি বলে এই তাহলে তোর পড়াশোনার কি হবে? হ্যাঁ, তুই পড়াশোনাটা ঠিকভাবে কর, আর যদি আমার জন্য কিছু করতে চাস তাহলে ন্যাশনাল খেলে গোল্ড মেডেল নিয়ে আসিস। রাম তার মাকে কথা দেয় অবশ্যই নিয়ে আসবো। পরের দিন রাম একটা দৌড় খেলায় অংশগ্রহণ করতে আসে। তার কোচ তাকে জুতা পরতে বললে সে জুতা পরতে চায় না। সে বলে এটা আমি পরবো না, আমার জুতা আছে। কোচ বলে তাহলে সেটা পরো। রাম বলে এখনো কিনিনি স্যার, সেটা দোকানে আছে। এটা শুনে এখান থেকে একটা বোরকাওয়ালি মেয়ে হাসতে থাকে। রাম তাকে বলে হাসছো কেন? মেয়েটা তাকালে ভাই তাকে এক নজরে দেখতে থাকে। কোচ তাকে ডাকে, কিন্তু ভাই কোথায় যেন হারিয়ে গেছে। মেয়েগুলো সেখান থেকে চলে গেলে ভাইও সেই দিকে যেতে থাকে। তার কোচ তাকে ডাকে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। একটু পর খেলা যখন শুরু হবে, রামও সেখানে খালি পায়ে খেলার জন্য আসে। খেলায় অংশগ্রহণ করেও সে ওই মেয়েটার কথা যেন ভুলতেই পারছে না। এবার বাঁশিতে ফু দিলে সবাই দৌড়ানো শুরু করে। রাম খালি পায়ে দৌড়াচ্ছিল বলে তার পায়ে পাথর লেগে কেটে যায়। এটা সেই বোরকাওয়ালি মেয়েটা লক্ষ্য করে আর তার হিজাবটা উপরে উঠিয়ে নেয়। তখন এন্ট্রি হয় আমাদের হিরোইনের, তার নাম নাজিরা। সে একজন মুসলিম ধর্মের মেয়ে। এবার রামের পায়ে আঘাত লাগা সত্ত্বেও সে খেলায় ফার্স্ট হয়। এতে তারা সবাই আনন্দ করতে থাকে। একটু পর রাম এখানে বসেছিল, নাজিরা এসে তার বান্ধবীকে দিয়ে একটা রুমাল পাঠায়। তার বান্ধবী এসে রুমালটা দিয়ে বলে সে তোমাকে দিতে বলেছে। রাম তার দিকে তাকালে নাজিরা তার পায়ের কাটা অংশটা দেখায়, অর্থাৎ সে এজন্যই রুমালটা দিয়েছে। ভাই রুমালটা নিলে তারা সেখান থেকে চলে আসতে থাকে। তখন ভাই বলে আরে নামটা তো বলে যাও, কিন্তু সে কিছু না বলেই চলে যায়। রাতে তার মা সেই কাটা অংশে ঔষধ লাগিয়ে দিচ্ছিল। তখন ভাইয়ের
সেই মেয়েটার কথা বারবার মনে পড়তে থাকে। সে তার মাকে বলে, মা আজ বোরকা পরা একটা মেয়েকে দেখেছি। আন্টি বলে, মেয়ে? কে ওই মেয়ে? রাম বলে, আরে মা কলেজেই দেখা হয়েছিল, নাম ঠিকানা কিছুই জানি না। তার চোখ একদম ট্রাফিক সিগন্যালের মতো। সেখানে সবাই যখন আমার জেতার খুশিতে আনন্দ করছিল, একমাত্র সে আমার ব্যথাটা অনুভব করেছে। আন্টি একটু মজা করে, কি রে প্রেমে পড়ে গেলি নাকি? রাম বলে, ধুরমা, এজন্যই তোমাকে কিছু বলতে চাই না। সিন কাট হয়ে পরের দিন সকালে কলেজে আসে। নাজিরাও তার বান্ধবী রামের ব্যাপারটা নিয়েই কথা বলছিল। নাজিরা বলে, রাম তো হিন্দু নাম তাই না? কিন্তু আমার মনে হয় সে একজন ভালো মানুষ। দিদি আরো বলে, সে জুতা কেন কেনেনি? তার কাছে টাকা নেই মনে হয়। আচ্ছা তার বাবা কি করে? তার বান্ধবী বলে, তার বাবা নেই, শুধু মা রয়েছে, তিনি একজন মিউজিক টিচার। এসব শুনে নাজিরা পরের দিন তাদের বাসায় আসে। সে আস্তে আস্তে ভিতরে আসতেই রামের সাথে দেখা হয়। নাজিরা তাকে সালাম দিলে সে তাকে নমস্কার জানায়। ভাই চলে গেলে দিদি তো একদম খুশিতে গুলগুলো। এবার সে আন্টির কাছে এসে বলে, আমি আপনার থেকে সঙ্গীত শিখতে চাই। আন্টি বলে, আসো বেটি, এখানে বসো বসো। নাজিরা বসলে তিনি তার থেকে তার নাম শোনে। আন্টি বলে, এভাবে ভয়ে ভয়ে কথা বলছো কেন? নাজিরা বলে, আমি মুসলিম, তাই ভেবেছিলাম আপনি মানা করে দেবেন। আন্টি বলে, এমনটা নয় বেটি, সঙ্গীতের জন্য শুধু মন থাকা দরকার, ধর্ম নয়। এখন তুমি কি গাইতে পারো? তুমি গাও, আমি শুনি। এবার সে গান গাইলে তার কণ্ঠ শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। গান শেষে সে আন্টির থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন কলেজের একটা অনুষ্ঠানে রামকে স্টেজে ডাকা হয়। সে দৌড় খেলায় জিতেছে বলে তাকে ফুলের মালা পরিয়ে এবং চাদর পরিয়ে সম্মান করা হয়। স্টেজ থেকে ভাই তখন নাজিরাকে দেখতে পায়। নাজিরা সেখান থেকে উঠে চলে আসছিল, ভাইও তার পিছনে আসবেই। তখনই পিয়ন কাকা তাকে ডাক দেয়, বলে, বেটা একটা অটোগ্রাফ দাও। সে অটোগ্রাফ দিয়ে কাকাকে ধন্যবাদ জানায়। কাকা বলে, আমাকে নয় বেটা, ধন্যবাদ জানাতে হলে ওই বোরকাওয়ালি মেয়েটাকে জানাও, কারণ সে এই অটোগ্রাফটা নিয়ে যেতে বলেছে। এটা শুনে রাম নিজেই সেই অটোগ্রাফটা নিয়ে তাকে দিতে আসে। তখন দিদি দৌড়ে সেখান থেকে এসে একটা জায়গায় লুকিয়ে থাকে। ভাই তাকে ডাকে আর বলে, অটোগ্রাফ নেবে না? আসো নিয়ে যাও। দিদি তখন পিছন দিয়ে এসে তার হাত থেকে অটোগ্রাফটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ভাই তাকে বলতে থাকে, এই আমার অটোগ্রাফটা যেমন ছিনিয়ে নিয়েছো, তেমনি একদিন তোমার দিলও আমি ছিনিয়ে নেব। এদিকে দিদি এসে তার বান্ধবীকে এসব কথাগুলো বলতে থাকে। তার বান্ধবী বলে, তাকে তোর ভালোবাসার কথা বলে দিস না কেন? নাজিরা বলে, এভাবেই কিছুদিন চলতে থাক না। তার বান্ধবী বলে, নাজিরা তুই মুসলিম আর সে হিন্দু, এটা ভুল নয়? নাজিরা বলে, ভালোবাসা তো সব ধর্মেই এক। এদিকে রাম তার পিটি স্যারকে নিয়ে সেই জুতার শোরুমে আসে এবং তাকে তার সেই শখের জুতাটা কিনে দিতে বলে। পিটি স্যার তাকে সেই জুতাটা কিনে দিচ্ছে বলে সে আজ অনেক খুশি। কিন্তু তিনি যখন জানতে পারে সেই জুতাটার দাম ৬,০০০ টাকা, তখন আর তার পক্ষে সেটা কিনে দেওয়া সম্ভব হয় না। তিনি রামকে সরি বলে, এতে রামের অনেক মন খারাপ হয়। পরের দিন কলেজে এসে নাজিরা এবং তার বান্ধবী রামের ব্যাপার নিয়ে কথা বলছিল। তখনই রাম এসে তাকে পিছন থেকে ডাকলে সে হিজাব পরে নেয়। ভাই বলে, আমি তোমাকে মন থেকে অনেকটাই ভালোবেসে ফেলেছি, এখন শুধু তোমার জবাবের অপেক্ষায় আছি। আমি অপেক্ষা করব, তোমার পিছু ছাড়বো না, এই বলে সে চলে যায়। এসব শুনে দিদি তো একদম খুশি হয়ে যায়। পরের দিন নাজিরা রামদের বাসায় আসে এবং আন্টিকে রামের কথা বলে যে আপনার ছেলে কোথায়। আন্টি বলে, আর বলো না বেটি, তার যদি কিছু পছন্দ হয় সে তার পিছু ছাড়ে না, আর সেই জুতার দাম বেশি হয় আমি তাকে সেটা কিনেও দিতে পারছি না। সে এখনো সেই জুতাগুলো নিতে চায়, তাই তার মেডেলগুলো নিয়ে সে বেরিয়ে পড়েছে। এসব শুনে নাজিরা বলে, পায়ে পরার জুতোকে এত ভালোবাসে, তাহলে মনে থাকা সেই মেয়েটাকে আরো কতটা ভালোবাসবে। এদিকে রাম সেই দোকানে এসে দেখে তার সেই জুতাগুলো এই মোটা পরার চেষ্টা করছে। এটা দেখে সে দোকানদারকে অনেক রিকোয়েস্ট করে বলে, আপনি এই জুতাগুলো বেচবেন না স্যার, আপনি এই মেডেলস গুলো রেখে আমাকে ওই জুতাটা দিয়ে দিন। কিন্তু বললেই তো আর সেই দোকানদার তাকে জুতা দিয়ে দেবে না। তিনি বলে, আরে এটা গোল্ড মেডেল, আসল সোনা নয়, আমি এটা রাখতে পারবো না। রাম বলে, আমি আপনার কাছে বিক্রি করছি না স্যার, শুধু বন্ধক রাখছি, টাকা পেতে আপনাকে দিয়ে এই মেডেলস গুলো নিয়ে যাব। কিন্তু সেই লোকটা তার কোনো কথাই শোনে না, মেডেলস গুলো তার হাতেই ধরিয়ে দেয়। তখনই সেখানে নাজিরার বান্ধবী এসে রামকে ডেকে নিয়ে যায়। সে বাইরে আসলে মেয়েটা তাকে ৬,০০০ টাকা জুতো কেনার জন্য দিতে চায়। রাম বলে, কিন্তু তুমি কেন দিচ্ছ? মেয়েটা বলে, আমি দিচ্ছি না, নাজিরা তোমাকে দিতে বলেছে। রাম বলে, তাহলে সে নিজে এসে দিচ্ছে না কেন? তার বান্ধবী তাকে ডেকে বলে, নাজিরা তুমি নিজে এসে দিয়ে যাও। এবার নাজিরা এসে সেই টাকাটা দিতে ধরলে ভাই বলে, আগে তোমার চেহারাটা দেখাও। কিন্তু দিদি তার চেহারা দেখাতে চায় না। মেয়েটা বলে, তুমি তো তোমার মেডেলগুলো জমা রাখতে চাইছিলে, তোমার মেডেলগুলো তাকে দিয়ে এই টাকাগুলো নিয়ে নাও। নাজিরা এবার হাত বাড়িয়ে দিলে সে তার মেডেলগুলো তাকে দেয়। ভাই তার থেকে টাকা নিতে গিয়ে তার হাতটা ধরে ফেলে, বলে, তোমার চোখ তো অনেক কিছুই বলছে, তুমি কিছুই বলছো না কেন? দিদি কিছু না বলে তার হাতটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন রাম কলেজে আসলে নাজিরাই তাকে প্রথমে জানায় সে ন্যাশনাল প্রতিযোগিতায় সিলেক্ট হয়েছে। এবার দিদি সেখান থেকে চলে আসলে পিটি মাস্টার সেখানে এসে বলে, রাম তুমি ন্যাশনালে সিলেক্ট হয়েছ। সিন কাট হয়ে আসে রেল স্টেশনে। আজ রাম
ন্যাশনালে খেলার জন্য অন্য একটা শহরে যাচ্ছে। সাথে তার মা, বন্ধুরা সবাই তাকে বিদায় দিতে আসে, কিন্তু সে এদিকে ওদিকে শুধু নাজিরাকে খুঁজতে থাকে। একটু পর ট্রেন ছেড়ে দিলে রাম হতাশ হয়ে পড়ে। তখনই সে নাজিরাকে সামনে দেখতে পায়। বাতাসের কারণে তার হিজাবটা সরে গেলে ভাই তার চেহারা দেখতে পায়। দেখে এটা আর কেউ না, তার মায়ের কাছেই ক্লাস করা সেই মেয়েটা। তাকে দেখতে পেয়ে রাম তো অনেক খুশি হয়ে যায়। নাজিরাও তাকে অল দ্য বেস্ট বলে। সিন এখানে কাট হয়ে আসে নিউ দিল্লিতে। রাম তার সেই পছন্দ জুতা পরে আজ মাঠে নেমেছে। যেহেতু এটা ন্যাশনাল খেলা তাই টিভিতেও এটা দেখানো হচ্ছে। রামের মা, নাজিরা সবাই একসাথে বসে সেই খেলাটা দেখছিল। একটু পর খেলা শুরু হলে রাম অনেক জোরে দৌড়ে সবাইকে পিছনে ফেলে সে ফার্স্ট হয়। সে ফার্স্ট হয়েছে বলে নাজিরা অনেক খুশি হয়। এবার রামকে মেডেল দেওয়া হয়। পরের দিন রাম বাসায় ফিরে আসবে বলে রামের মাকে নাজিরা খাবার বানাতে সাহায্য করছিল। নাজিরা বলে, আন্টি রাম বাসায় এসে আপনাকে কিছু একটা বলবে, সেটা আমি শুনতে চাই। তখন আন্টি বলে ওঠে, নাজিরা তুমি তোমার কাজ করো। এটা শুনে নাজিরা তো অবাক হয়ে যায় যে আন্টি কিভাবে জানতে পারলো। আন্টি বলে, তুমি কি ভেবেছো আমি বুঝতে পারবো না? আমি প্রথম থেকে বুঝতে পেরেছি। এসব শুনে নাজিরা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই আন্টি তাকে ধরে বলে, আরে আরে কোথায় যাচ্ছ? রাম আসলে সে আমাকে মেডেল দেবে আর আমি তাকে বৌমা দেব। একটু পর গ্রামের লোকেরা মিছিল করতে করতে রামকে নিয়ে আসে। তার মা রামকে বরণ করে নেয় আর সে তার মাকে মেডেল পরিয়ে দেয়। এবার তার মা তাকে তার রুমে যেতে বলে। রাম তার রুমে আসতেই সেখানে নাজিরাকে দেখতে পায়। ভাই বলে, তুমি এত কাছে থেকেও আমি বুঝতেই পারিনি তুমি আমার নাজিরা। সে তার সাথে আরো কিছু করতেই যাবে, তখনই তার বান্ধবী এসে তাকে ডাক দেয়। বলে, নাজিরা তোমার চাচা তোমাকে ডেকে পাঠিয়েছে। দিদি তাকে ধাক্কা দিয়ে দৌড়ে গাড়ির কাছে আসে। ভাই তাকে ডেকে বলে, এই আবার কবে দেখা করবে? নাজিরা তাকে বলে, দুপুর 1টায় ওই সমুদ্রের পাড়ে। এই বলে সে গাড়িতে করে সেখান থেকে চলে আসে। একটু পর ভাই সমুদ্রের পাড়ে বসে নাজিরার জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে তার বন্ধু এসে বলে, তুই এখানে কি করছিস? চল বাসায় চল। রাম বলে, আরে নাজিরা আসবে ইয়ার, তার জন্য অপেক্ষা করছি। তার বন্ধু বলে, সে আসবে না, তুই এখনই বাসায় চল। রাম বলে, আরে আসবে ইয়ার, তুই যা এখান থেকে। সে বলে, আরে তোর মা যেতে বলেছে, চল এখনই। কিন্তু রাম তার কোনো কথাই শুনছিল না বলে সে এবার সত্যটা বলেই দেয়। সে বলে, রাম তোর মা আর এই দুনিয়াতে নেই। এটা শুনে রামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দৌড়ে সেখান থেকে বাসায় এসে দেখে তার মাকে শুয়ে রাখা হয়েছে। তার এই দুনিয়াতে মা ছাড়া আর আপন কেউ নেই, তাই সে অনেক কষ্ট পায়। এবার তার মায়ের শেষ কাজগুলো করার জন্য নিয়ে যেতে থাকে। তখন সেদিক দিয়ে নাজিরা গাড়িতে করে যাওয়ার সময় তাদেরকে দেখতে পায়। একটু পর সমুদ্রের পাড়ে এসে তার মায়ের শেষ কাজ সম্পূর্ণ করে এবং তাকে চিতার আগুনে জ্বালিয়ে দেয়। সিন আবার এখান থেকে চলে আসে বর্তমানে। তার এই গল্পগুলো শুনে সেই জুতাগুলো বলে, আচ্ছা নাজিরা তাহলে এখন কোথায় আছে? রাম বলে, আমি সেটা জানি না, তার এই চিঠি আমার কাছে শেষ সম্বল হয়ে রয়েছে। সিন কাট হয়ে আসে মালয়েশিয়াতে নাজিরার কাছে। তার সাথে কি হয়েছিল এখন আমাদের সেটা দেখানো হয়। তো তার বাবা মারা যাওয়ার পর সে তার বাবার কোম্পানি দেখাশোনা করা শুরু করেছে। রাতের বেলা নাজিরা বাসায় আসতে থাকে। তারও একটা মেয়ে রয়েছে, কিন্তু সেটা তার নিজের মেয়ে নয়। নাজিরা বাসায় এসে তার মেয়েকে ডাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। তাই তাকে ফোন করে, কিন্তু ফোনেও তাকে পাচ্ছিল না। আসলে তার মেয়ে বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছে। সকাল হলে নাজিরা বসে কাজ করছিল। তার মেয়ে চিল্লিয়ে বলতে থাকে, আমাকে কেউ কফি দাও। নাজিরা এসে তাকে কফি দেয় এবং একটা ছেলের ছবি দেখিয়ে বলে, এই ছেলেটা কে? তার মেয়ে বলে, আমার বয়ফ্রেন্ড মা। তখন নাজিরা আরো একটি ছবি দেখিয়ে বলে, তাহলে এটা কে? তার মেয়ে বলে, সে আমার এক্স বয়ফ্রেন্ড। নাজিরা বলে, সে এক্স কিভাবে হলো? তার মেয়ে বলে, বাস কানেকশন ঠিক ছিল না তাই। নাজিরা বলে, আমরা ইন্ডিয়া যাচ্ছি, তুমি সেইখানে পড়াশোনা করবে। তার মেয়ে বলে, ইন্ডিয়া? সেইখানে কেন যাব মা? নাজিরা বলে, কারণ সত্যিকারের ভালোবাসার মানুষ শুধু ইন্ডিয়াতেই পাওয়া যায়, তোমাকে ওই ভালোবাসা সম্পর্কে জানতে হবে। এসব শুনে তার মেয়ে বলে, তাহলে তোমারও তো এক্স বয়ফ্রেন্ড ছিল রাম। এটা শুনেই নাজিরা রেগে যায়, চুপ করো, সে আমার এক্স বয়ফ্রেন্ড নয়, সে আমার লাইফ, আমার জীবন। তার মেয়ে বলে, যদি তোমার ভালোবাসা এত মহান হতো তাহলে তুমি আমার মা হতে না আর আমি তোমার মেয়ে। নাজিরার সাথে কি হয়েছিল সেটা এবার সে তার মেয়েকে বলতে থাকে আর আমাদেরকে দেখানো হয়। সেদিন রামদের বাসা থেকে আসার পর নাজিরার চাচা তাকে বলে, আজকে আমাদেরকে মালয়েশিয়াতে যেতে হবে। নাজিরা যেতে চায় না। তখন তার চাচা বলে, তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এটা শুনে নাজিরা তো অস্থির হয়ে যায় যে কিভাবে হলো। তার চাচা বলে, ফ্লাইটের সময় হচ্ছে বেটি, আমরা যেতে যেতেই কথা বলতে পারবো। এবার সেইখান থেকে যাওয়ার সময় সে রামকে দেখতে পেয়েছিল। দেখে আন্টি মারা গিয়েছে। সে গাড়ি থামাতে বলে, কিন্তু তার চাচা তাকে বুঝিয়ে তাকে সেইখান থেকে নিয়ে যায়। এবার ফ্লাইটে করে সে মালয়েশিয়া পৌঁছে আর দৌড়ে তার বাবার কাছে গিয়ে দেখে তার বাবা একদম সুস্থ আছে। নাজিরা বলে, আমার কান্না আপনার পছন্দ নয় তাই না? তাহলে আমায় কাঁদালেন কেন? কাকু বলে, আরে আরে তোমার চাচা কি এমন বলেছে তাই তুমি এমন করছো? নাজিরা বলে, তিনি বলেছে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কাকু বলে, আরে না না বেটি, আমি তো একদম
সুস্থ আছি। এসব ছাড়ো, এখন বলো ইন্ডিয়াতে সব কেমন চলছে? নাজিরা বলে সবকিছু ঠিকঠাক আছে, সেইখানে আমার অনেক ভালো লাগে। কাকু বলে তোমার পড়াশোনা? নাজিরা বলে চলছে। কাকু বলে আর বন্ধু বান্ধব? দিদি বলে ইন্টারেস্টিং। কাকু বলে আর রামের কথা শুনে নাজিরা অবাক হয়ে যায়। সে বলে চাচাও জানে না, আপনি কিভাবে জানলেন? কাকু বলে আমি সবকিছুই জানি। দিদি বলে আমি তাকে ভালোবাসি বাবা। কাকু বলে তোমার বাবার জন্য তুমি তাকে ছাড়তে পারবে না? এটা শুনে নাজিরা চুপ করে থাকে। কাকু বলে তাকে ভোলাটা অনেক কঠিন, আমি জীবনে তোমার কাছে প্রথমবার কিছু চাইলাম, ছাড়তে পারবে না তাকে? নাজিরা বলে আপনার জন্য নাকি ইজ্জতের জন্য? কাকু বলে ইজ্জতের জন্য। আমাদের মাঝে আত্মসম্মান, সহনশীলতা, টাকা পয়সা রয়েছে, আর তার কাছে কি রয়েছে? আমি চাই তুমি তাকে ভুলে যাও, বাস এটুকুই। নাজিরা বলে বাবা, যখন আমি ইন্ডিয়াতে পড়তে গিয়েছিলাম তখনই মানা করে দিতে আমি মেনে নিতাম, কিন্তু এটা কি বাবা? আমি যদি আপনার পছন্দ করা ছেলেকে বিয়ে করি তাহলে আপনি খুশি হবেন, কিন্তু আমি তো তাকে ভালোবাসতে পারবো না। আপনি কি এটাই চান? কাকু বলে না বেটি, আমি শুধু ভাবছি এই সমাজে আমার মাথা নিচু হবে। সমস্যা নেই, এসব ছাড়, এসব আমি দেখে নেব, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এই বলে তিনি ভিতরে গিয়ে তার আত্মসম্মানের জন্য সে নিজে নিজে আত্মহত্যা করে। সিন এখানেই কাট হয়ে কিছুদিন পর দেখানো হয় নাজিরার মা বলে আমরা আর এখানে থাকবো না, ইন্ডিয়াতে শিফট হয়ে যাব, তারপর রামের মায়ের সাথে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেব। এসব শুনে নাজিরা বলে মা আমাকে একটা কাগজ আর কলম দাও। তার মা তাকে কাগজ আর কলম দিলে সে সেটাতে লিখতে থাকে। নাজিরা লিখে তার মাকে দিয়ে বলে এটা রামকে পাঠিয়ে দাও। তার মা সে চিঠি হাতে নিয়ে দেখে সেখানে লেখা আছে আমি আমাদের সম্পর্ক এখানেই থামাতে চাই। আমার মা বাবাকে দেওয়ার মতো এর চেয়ে মূল্যবান জিনিস আর আমার কাছে কিছুই নেই। যতক্ষণে তুমি এই লেটার হাতে পাবে ততক্ষণে হয়তো আমার বিয়েও হয়ে যাবে, তাই তুমি আমাকে পুরোপুরি ভুলে যাও। এটা দেখে আন্টি এসে বলে এসব কি নাজিরা, তুমি রামের জন্য লেটারে এসব কেন লিখেছ? এখন তো তোমার বাবা মারা গিয়েছে, তাহলে কি সমস্যা? নাজিরা বলে বাবা বেঁচে থাকলে আমি তার কথা শুনতাম না, কিন্তু তিনি আমায় মানা করে মারা গিয়েছে। এখন যদি আমি রামকে বিয়ে করি তাহলে চিরজীবন আমার বাবার কথাই মনে পড়বে মা। বাবার থেকে দূরে থেকে আমার ভালোবাসার মানুষের সাথে আমি ঠিকই থাকতে পারবো, কিন্তু এটা আমি করতে পারবো না মা, আমায় মাফ করো। এরপর থেকে সে সব সময় মনমরা হয়ে থাকতো। সে একটা জায়গায় বসেছিল, একটা লোক তার মেয়েকে নিয়ে এসে নাজিরাকে দিয়ে কিছুক্ষণ দেখে রাখতে বলে, কিন্তু সেই লোকটা আর ফিরে আসে না, সেই মেয়েটা তার কাছেই থেকে যায়। আর তখন থেকে নাজিরা সেই মেয়েটাকে লালন পালন করে বড় করেছে। সিন আবার ফ্ল্যাশব্যাক শেষ হয়ে বর্তমানে আসে। এসব শুনে মেহেক বলে তুমি তার জন্য এতদিনও বিয়ে করনি, কিন্তু সে হয়তো তোমাকে ভুলে গিয়ে বিয়ে শাদী করে এখন বাচ্চাও হয়েছে। নাজিরা বলে আমি তাকে মিথ্যা বলে ধোকা দিয়েছি, আমি লেটারে এও লিখেছিলাম সে যেন অন্য কাউকে বিয়ে করে ঘর সংসার করে। সে হয়তো বিয়ে শাদী ঠিকই করেছে, কিন্তু সে কখনো আমাকে ভুলতে পারবে না। দূর থেকে দেখলেই সে আমাকে চিনতে পারবে আর দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরবে। এসব শুনে মেহেক বলে যদি এমনটা হয় তাহলে আমরা বাজি ধরি, আমরা ইন্ডিয়া যাব ঠিকই, সে যদি তোমায় দেখে চিনতে পারে তাহলে তোমার কথা মতোই আমি ইন্ডিয়ায় ভর্তি হব, আর যদি রাম তোমায় চিনতে না পারে তাহলে আমরা আবার এখানে ফিরে আসব। নাজিরা বলে আমার দিল বলছে আমি জিতবো, কারণ আমি রামের এখানে থাকি। সিন এখানেই কাট হয়ে তারা ফ্লাইটে করে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আমাদের রামকে দেখানো হয় সে তার মেয়েকে নিয়ে প্র্যাকটিস করছিল। এবার নাজিরা ইন্ডিয়া পৌঁছে গাড়িতে করে যাচ্ছিল, সামনে একটা সিগন্যালে দাঁড়ায়। সেই সিগন্যালেই রামও তার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। একটু পর সিগন্যাল ছেড়ে দিলে তারা সেখান থেকে চলে আসে। সেখান থেকে নাজিরা সমুদ্রের পাড়ে আসতে একটা কাকু তাকে দেখে চিনতে পারে। তিনি কাছে গিয়ে বলে বেটি কেমন আছো, অনেকদিন পর তোমায় দেখলাম। নাজিরা তাকে বলে আঙ্কেল এখানে তো রামদের বাসা ছিল। কাকু বলে হ্যাঁ বেটি, কিন্তু রাম এখন এখানে থাকে না, শহরে বাসা করেছে। কাকুর থেকে অ্যাড্রেস নিয়ে তারা রামের বাসায় আসে। এবার তারা কলিং বেল বাজালে একটা মহিলা দরজা খোলে। তারা তাকে রামের কথা বললে তিনি বলে বাহিরে গেছে। মহিলাটি তাদেরকে ভিতরে এসে বসতে বলে। তারা ভিতরে এসে বসলে মহিলাটি তাদের পরিচয় জানতে চায়। তখন নাজিরা বলে আমি তার বন্ধু। নাজিরা মনে করতে থাকে এই মহিলাটি রামের ওয়াইফ, তাই সে তার নাম শোনে এবং তাকে বলে আপনি দেখতে অনেক সুন্দর, এখন আমরা একটু উঠি, আমাদের একটু কাজ আছে। এই বলে সে উঠে যাবেই মহিলাটি তাকে বলে তাহলে স্যার আসলে কি বলবো? তখন নাজিরা বুঝতে পারে এটা রামের ওয়াইফ নয়। নাজিরা বলে স্যার তাহলে আপনি কে? মহিলাটি বলে আমি স্যারের সাথেই কাজ করি, কিছু কাজ বাকি ছিল তাই এখানে এসেছি। নাজিরা বলে ও তাহলে বাসায় কেউ নেই? মহিলাটি বলে স্যারের মেয়ে আছে, সে রেডিওতে আরজের কাজ করে। তার মেয়ের কথা শুনে নাজিরা বুঝতে পারে তাহলে সে বিয়ে করেছে। এবার তারা সেখান থেকে উঠে চলে আসে। যাওয়ার সময় মেহেক বলে তুমি বাসায় ঢোকার আগে বললে এটা তোমার বাসা, কিন্তু ভিতরে ঢোকার পর তুমি বললে তুমি তার বন্ধু হও। তুমি এত বদলে গেছো, তাহলে সে কতটা বদলে যেতে পারে? নাজিরা বলে যদি কেউ বদলে যায় তাহলে সে কখনো ভালোই বাসেনি, কিন্তু আমার রাম এখনো হয়তো আমাকে অনেক ভালোবাসে। মেহেক বলে তো এখন আমরা কোথায় যাচ্ছি? তারা সেখান থেকে রাতে একটা বিয়ের অনুষ্ঠানে আসে। করিম চাচার
তার মেয়ের বিয়ে আজ, তাই এখানে রামও এসেছে। সেখানে এসে খুঁজতে খুঁজতে নাজিরা রামকে দেখতে পায়। তার মেয়েকে দেখালে সে বলে, আরে বাহ, তিনি তো অনেক হ্যান্ডসাম মা, চলো তুমি এখনই গিয়ে তার সাথে কথা বলো। তারা আসতে থাকে। এদিকে ইসমাইল ভাই এসে রামকে সেখান থেকে নিয়ে যায়। রামের সাথে তার এবারও দেখা হলো না। সেখান থেকে যাওয়ার সময় নাজিরার দেওয়া সেই রুমালটা রামের পকেট থেকে পড়ে যায়। একটু পর সে যখন সেই রুমালটা পাচ্ছিল না, সে এদিকে ওদিকে খোঁজা শুরু করে। তখন সেই রুমালটা নাজিরা এখান থেকে দেখতে পায়। রুমালটা নিয়ে দেখে রাম সেটা এখনো যত্ন করে রেখে দিয়েছে। মেহেক তার থেকে নিয়ে গিয়ে রামকে দিয়ে বলে, এটা কি আপনার? রুমালটা পেয়ে রাম অনেক খুশি হয়ে যায়। তাকে বলে, থ্যাংক ইউ, আমি ভেবেছিলাম হারিয়ে ফেলেছি। মেহেক বলে, এক সিম্পল রুমালই তো এটা। তখন রাম বলে, এটা শুধু রুমাল নয়, এটা আমার জান। এই বলে সে সেইখান থেকে চলে যায়। নাজিরা এদিকে আসলে মেহেক তাকে বলে, মা, রাম তোমাকে এখনো ভালোবাসে, তোমার তার সাথে গিয়ে কথা বলা দরকার। কিন্তু নাজিরা তার সাথে দেখা করতে চাইছিল না। সকাল হলে তারা চলে যাওয়ার জন্য কাপড় গোছাতে থাকে। মেহেক নাজিরাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে একবার দেখা করো তার সাথে, কিন্তু নাজিরা তার কোনো কথাই শুনে না, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে করে যাওয়ার সময় মেহেক বলে, তোমার জায়গায় অন্য একটা মেয়ে তার স্ত্রী, তুমি তাকে দেখতে চাও না? নাজিরা বলে, না মেহেক, আমি দেখতে চাই না, আমার কাছে তার কোনো প্রশ্নেরই জবাব নেই। তাকে দূর থেকে দেখেছি, এতে আমি অনেক খুশি। আমি চাই না আমার জন্য তার সংসারে সমস্যার সৃষ্টি হোক। এই বলে তারা যাচ্ছিল, তখনই রেডিওতে নাজিরা রামের মেয়ের কণ্ঠ শুনতে পায়। নাজিরা রামের মেয়ের সাথে দেখা করার জন্য ড্রাইভারকে সে রেডিওতে নিয়ে যেতে বলে। একটু পর তারা সে রেডিওর অফিসে আসলে রামের মেয়েও সেইখানে আসে। নাজিরা তাকে বলে, তুমি কি রামের মেয়ে? মেয়েটা বলে, হ্যাঁ ম্যাডাম, কেন, কি হয়েছে? নাজিরা বলে, আমি তোমার বাবাকে জানি, সে আমার বন্ধু। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, তাই এখানে এসেছি। তুমি দেখতে অনেক সুন্দর। তুমি কি তোমার মায়ের মতো হয়েছ? মেয়েটা বলে, আপনি একদম ঠিক বলেছেন আন্টি, আমি আমার মায়ের মতোই হয়েছি, সবাই তাই বলে। তখনই তার মায়ের ফোন আসলে সে ফোনটা তাকে দেখিয়ে বলে, এটা হচ্ছে আমার মা। নাজিরা তার মায়ের ছবি দেখে অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ ছিল না, তারই বান্ধবী ছিল। মেয়েটা তার মায়ের সাথে কথা বলে এসে নাজিরাকে বলে, আরে আন্টি, কি হয়েছে? নাজিরা বলে, না কিছু না, আমাদের ফ্লাইটের সময় হচ্ছে, আমরা চলে যাই। এই বলে তারা বাহিরে এসে নাজিরা সেই মেয়েটাকে একটা গিফট দেয়, বলে, তোমার বাবাকে এটা দিও। মেয়েটা বলে, আরে বাবা কিছুক্ষণের মধ্যে আসবে, আপনি একটু অপেক্ষা করুন। নাজিরা বলে, না না, আমাদের দেরি হয়ে যাবে, আমরা আসি। এই বলে তারা গাড়ি নিয়ে বেরোতেই সেখানে রাম গাড়ি নিয়ে আসে। তার মেয়ে গাড়িতে উঠে রামকে নাজিরার কথা বলতে যাবে, তখনই তার একটা ফোন আসে। ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় সে নাজিরার কথা তাকে বলতেই ভুলে যায়। এদিকে নাজিরারা এয়ারপোর্টে যাওয়ার সময় তার মনটা খুবই খারাপ ছিল। মেহেক বলে, কি হয়েছে মা, এমন উদাস কেন? নাজিরা বলে, রাম যাকে বিয়ে করেছে সে আর কেউ নয়, আমারই কলেজ ফ্রেন্ড। মেহেক এটা শুনে বলে, এটা কি মা, তোমার ফ্রেন্ডকেই বিয়ে করে নিল? নাজিরা বলে, এতে সমস্যা কি, আমি তাকে লেটারে অন্য কাউকে বিয়ে করতে বলেছিলাম। মেহেক বলে, যাওয়ার আগে একবার তার সাথে দেখা করি মা, চলো। কিন্তু নাজিরা তার কোনো কথাই শোনে না। এদিকে রামেরাও বাসায় এসেছে। রাম তার মেয়েকে বলে, বেটি, তোমার গিফট গাড়িতে রেখে এসেছো। তখন তার মনে হয় আর সে রামকে নাজিরার কথা বলে যে, আপনার একটা ফ্রেন্ড আমার অফিসে এসেছিল বাবা, আর এই বক্সটা আপনাকেই দিতে বলেছে। রাম সেই বক্সটা খুলতেই দেখে তার সেই মেডেলস গুলো সেই বক্সের মধ্যে রয়েছে। সে বুঝতে পারে এটা আর কেউ না, নাজিরাই দিয়েছে। সে তার মেয়ের ওপর রেগে যায়, তুমি তাকে বসতে বললে না কেন, আমার জন্য অপেক্ষা করতে বলবে, কোথায় গিয়েছে, সে কিছু বলেছে? মেয়েটা বলে, ফ্লাইটের সময় হয়েছে, তাই এয়ারপোর্টে চলে গেছে। এটা শুনে রাম গাড়ি নিয়ে জলদি বেরিয়ে পড়ে। এদিকে নাজিরারা এয়ারপোর্টে এসে সে ভিতরে আসবেই মেহেক বলে, মা, আমি এখানে আর কিছুদিন থাকতে চাই। নাজিরা তাকে বলে, তুমি তোমার খেয়াল রেখো। এই বলে সে ভিতরে যায়। এদিকে আমরা দেখি রাম গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে আসছে। নাজিরা কাগজপত্র চেক করিয়ে ভিতরে আসতেই তার সেই বান্ধবীর সাথে দেখা হয়। সে কথা বলতে চাইলে নাজিরা তাকে ইগনোর করে চলে আসে। এদিকে রামও এয়ারপোর্টে এসে ভিতরে ঢুকতেই যাবে, কিন্তু পুলিশ তাকে যেতে দিচ্ছিল না। সে পুলিশকে অনেক রিকোয়েস্ট করে বলে, আমার জীবন মরণের ব্যাপার স্যার, আমাকে ভিতরে যেতে দিন। কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না। মেহেক বাহিরেই ছিল, তাকে দেখতে পেয়ে তার কাছে এসে বলে, আপনি কি নাজিরাকে খুঁজছেন? নাজিরা খাতুন, তিনি আমার মা হয়। এটা শুনে রাম অবাক হয়ে চেয়ে থাকে। এদিকে নাজিরা সেই বান্ধবী তার কাছে এসে বলে, কি হয়েছে তোর, এতদিন পর আমাদের দেখা হয়েছে, আমাকে ইগনোর করছিস কেন? এতদিন কোথায় ছিলি তুই? তুই জানিস তোকে আমরা কত খুঁজেছি। আচ্ছা, তোর বিয়ে কার সাথে হয়েছে? নাজিরা বলে, হয়েছে একজনের সাথে। শুনলাম তোরও নাকি বিয়ে হয়েছে। তার বান্ধবী বলে, হয়েছিল, কিন্তু তার সাথে আমার ডিভোর্স হয়েছে। এদিকে রাম মেহেককে বলে, মানুষ ঠিকই বলতো মেয়েরা ধোকাবাজ হয়, আর তার মধ্যে তোমার মা একজন। মেহেক বলে, চুপ করুন, কি জানেন আমার মায়ের ব্যাপারে? সে আমায় লালন পালন ঠিকই করেছে, কিন্তু আমি তার আসল মেয়ে নই। আরে মা তো আজ পর্যন্ত আপনার জন্য বিয়েই করেনি। এটা শুনে রাম অবাক হয়ে যায়, বলে, সে এখনো বিয়ে করেনি? মেহেক বলে, না, ভালোবাসাকে তার বাবার কাছে সমর্পণ করেছে, আর ছোটবেলা থেকে আমার দেখাশোনা করেছে। এদিকে নাজিরা তার বান্ধবীকে বলে, রাম তোকে বিয়ে করে আবার ডিভোর্স দেবে কেন? আমি এটা বিশ্বাসই করি না। তার বান্ধবী বলে, এটা কি বলছিস তুই? এর সাথে রামের কি লেনা দেনা? আমি
বলছি আমার স্বামী কেশবের কথা, তার সাথে আমার ডিভোর্স হয়েছে। বেটি হবার পর সে আমাকে ডিভোর্স দেয়। আমার বাবা আমাকে আরেকটা ছেলের সাথে বিয়ে দেয়। তখন রাম না থাকলে আমি হয়তো মরেই যেতাম, কারণ সে আমার মেয়ের দেখাশোনা করত। তখন নাজিরা বলে, তাহলে সে তোদেরকে মা বাবা ডাকে কেন? তার বান্ধবী বলে, সে সবই জানে। রাম তাকে লালন পালন করে বড় করেছে ঠিকই, কিন্তু তাকে জন্ম আমি দিয়েছি, আর রাম এখনো পর্যন্ত তোর জন্য বিয়েই করেনি। এটা শুনে নাজিরা তো অবাক হয়ে যায়। এদিকে রাম এসব শুনে দৌড়ে ভিতরে আসতে থাকে, তার পিছনে পুলিশও আসতে থাকে। নাজিরাও দৌড়ে এদিকে আসছিল, তখনই তাদের সামনাসামনি দেখা হয়। দুজনে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। কাছে আসলে রাম বলে, তোমাকে ধরতেও আমি খুব ভয় পাচ্ছি যেন তুমি আবার হারিয়ে না যাও। ফাইনালি তারা দুজনে এক হতে পারলো। এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর মুভিটা এখানেই শেষ হয়। তো এতক্ষণ পর্যন্ত দেখেছেন, তার মানে ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওতে লাইক করে আমার মনটাও ভালো করে দিন, আর কমেন্টে আপনার মনের কথাগুলো বলে যান। চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখুন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।